রাত তখন প্রায় 12টা। আমি পড়তে পড়তে বইয়ের ওপর মাথায় রেখে ঘুমিয়ে পড়েছিলাম। কোনো কিছু শব্দে ঘুমটা হঠাৎ ভেঙে গেল। আসল শব্দটা আমি শুনতে পাইনি, তবে তার প্রতিধ্বনি শুনেছি। খুবই বিকট কোনো চিৎকারের শব্দ ছিল। আমি নড়ে চড়ে বসলাম। পাশেই পোষা বিড়ালটা ঘুমাচ্ছিল, তাকেও এখন দেখতে পাচ্ছি না। টেবিলের পাশে জানালা দিয়ে বাইরের কালো অন্ধকারের দিকে তাকাতেই যেন গা ছমছম করে উঠল। তাড়াতাড়ি সেটা বন্ধ করে দিলাম। মনে হচ্ছে যেন কিছুক্ষণ আগেই ঘরের মধ্যে কিছু একটা ঘটে গেছে, ভয়ঙ্কর কোনো ঘটনা। পড়বো না ঘুমাবো বুঝতে পারছি না। আর যেন জেগে থাকতেও সাহস হচ্ছে না। টয়লেট যেতে হবে, কিন্তু সাহস হচ্ছে না একা একা নিচের তলায় যেতে। একবার ভাবলাম পাশের ঘর থেকে বাবাকে ডাকবো, তারপর ভাবলাম না থাক, কী ভাববে বাবা। আমি এত বড় ছেলে, একটা কলেজের ছাত্র, রাতে একা একা টয়লেট দিতে ভয় পাচ্ছি। সিঁড়ির আলোটা জ্বেলে দিয়ে নেমে পড়লাম নিচে। অন্ধকারের দিকে তাকাতেই ভয় লাগছে। মনে হচ্ছে চারিদিক থেকে একটা নিস্তব্ধতার আবরণ ছেড়ে দিচ্ছে আমাকে। কেন জানি বারবার মনে হচ্ছে এক্ষুনি যদি আমার সাথে কিছু হয়ে যায়। বাবা তো ঘুমাচ্ছে, বাবা কি জানতে পারবে নিচের তলায় কী হয়েছে? সেই আলোটা যেন খুব কষ্ট করে গাঢ় অন্ধকারটাকে ঠেলে বুলে সরিয়ে রেখেছে। এদিকে বাথরুমে ঢুকেই সুইচ দিলাম, কিন্তু আলো জ্বলছে না। সাথে গায়ের লোম সোজা হয়ে গেল। মরিয়া হয়ে বারবার সুইচটা দিচ্ছি, কিন্তু আলো জ্বলছে না। তারপর যেই বেসিনের দিকে চোখ গেল, সাথে সাথে যেন একটা শীতল স্রোত বয়ে গেল মাথা থেকে পা পর্যন্ত। অন্ধকারের মধ্যে দুটো গোল গোল কী যেন জ্বলছে, খুব হিংস্র দুটো চোখ। সাথে সাথে গলা ফাটিয়ে চেঁচিয়ে উঠলাম, বাবা, ও বাবা গো। সাথে সাথে সামনে কী যেন হুড়মুড় করে পড়ল। আমি ঊর্ধ্বশ্বাসে দৌড় দিলাম। দৌড়ে সিঁড়ির কাছে এসেই কিছুতে পা লেগে হোঁচট খেয়ে পড়লাম। সিঁড়ির ধাপের একটা কোনা নাকটা লাগলো খুব জোরে, আর সাথে সাথে চোখের সামনে সব কিছু অন্ধকার হয়ে গেল। যখন জ্ঞান ফিরল তখন দেখলাম আমি মেঝেতেই শুয়ে আছি। বাবা আমার মাথার কাছে বসে আছে। নাকটা খুব যন্ত্রণা করছে, আর মাথাটাও। বাবা মাথায় জল দিচ্ছে, সেই জলের পিঠে চপচপ করছে, আর ঠান্ডায় কাঁপছি। ওটা চেষ্টা করতেই বুঝলাম অনুমিয়তে লেগেছে। হাতে শক্তি পাচ্ছি না। বাবা কোনোরকম ধরে তুলল। পরে শোয়ার পরে এসে বাবা যা বলল, আমার চিৎকার শুনে বাবার ডিম ভেঙে যায়। তারপর আমার ঘরে গিয়ে আমাকে দেখতে পায়নি। তারপর নিচে গিয়ে দেখে আমি পড়ে আছি সিঁড়ির কাছে। বুঝতে পারলো ভয় পেয়ে দৌড়তে গিয়ে মাথা ঘুরে পড়ে গেছি। বাথরুমে জল আনতে গিয়ে দেখে আমাদের বিড়ালটার দুটুকরো শরীর পড়ে আছে বেসিনের উপরে। তীক্ষ্ণ নখের আঁচড়ে ছিন্ন ভিন্ন দেহটা থেকে মাথাটা ছিঁড়ে ফেলা হয়েছে। পুরো বেসিনটা রক্তে লাল হয়ে আছে। সাবানের পেস্টটা নিচে পড়ে আছে। বাথরুম থেকে ফোটা মোটা রক্তের দাগ চলে গেছে বাড়ির পেছনের দরজা পর্যন্ত। পরদিন ঘুম থেকে উঠে দেখলাম অনেক বেলা হয়ে গেছে। বাবা অফিস যাওয়ার জন্য তৈরি হচ্ছে। গত রাতের ঘটনার কথা ভাবতেই আমার সারা গায়ে কাঁটা দিচ্ছে। সে বিষয়ে বাবার সাথে আর কোনো আলোচনা হলো না। বাথরুমে যেতে ভয় করছিল, কিন্তু গিয়ে কোনো চিহ্ন দেখতে পেলাম না। বাবা সব কিছু ধরে পরিষ্কার করে দিয়েছে। আলোটা জ্বেলে দেখলাম সব ঠিক আছে। তবে কাল রাতে আলোটা কেন জ্বলছিল না, কী হচ্ছে আর কেনই বা হচ্ছে বুঝতে পারছে না কিছুই। বিড়ালের কথা ভেবে মনটা খারাপ হয়ে গেল। বেচারা প্রায় 2 বছর আমাদের বাড়িতে আছে। বেসিনের দিকে তাকাতেই বারবার সেই দৃশ্যটা মনে পড়ছে। কি হিংস্র সেই চোখ, কি ভয়ঙ্কর। আমি তাড়াতাড়ি ফ্রেশ হয়ে দোতলায় নিজের ঘরে চলে এলাম। নিচের তলাটা কেমন যেন অভিশপ্ত লাগছিল। সামনেই পরীক্ষা, কলেজ আপাতত ছুটি, সারাদিন বাড়িতেই থাকবো আমি। একটু পরে রান্নার মাসি এসে রান্না করে দিয়ে যাবে। হঠাৎ মনে পড়লো বাবা কাল রাতে বলেছিল ফোঁটার দাগ বা বাড়ির পিছনের দরজার দিকে। এখন দিনের বেলা, এখন আর অতটা ভয়ের কিছু নেই। একবার গিয়ে দেখেই আসি দরজার বাইরে কোনো চিহ্ন আছে কি না। এই ভেবে অনেক সাহস জিগিয়ে বাবা বাড়ির পেছনে একটা বাগান আছে, কিছু সবজি, আমার ফুলের গাছ, কয়েকটা আম গাছ আর একটা তেঁতুল গাছ আছে। উঁচু পাঁচিল দিয়ে ঘেরা বাড়িটা। নিচে গিয়ে দেখলাম পেছনের দরজার ছিটকিনিটা খোলা। হয়তো বাবা সকালে খুলেছে, লাগাতে ভুলে গেছে। এই ভেবে সেই দরজাটা খুলেছি। দেখি সামনে ইটের উপর লাল মতো একটা টুকরো কী যেন পড়ে আছে, আর তার চারপাশে টিপড়ে। বুঝতে দেরি হলো না, বিড়ালটার দেহাংশ ওটা। তার মানে বাবা সকালে এই দরজাটা খোলেন। আমার গায়ের লোম আবার সোজা হয়ে গেল। সজাগ দৃষ্টিতে তাকালাম চারিদিকে। না, বিশেষ কোনো অস্বাভাবিকতা দেখছি না। চারিদিক থেকে যখন কিছু না পেয়ে ফিরে আসছি, হঠাৎ তেঁতুল গাছের দিকে আমার চোখ আটকে গেল। সরে উঠলাম আমি। কি ওটা? গাছের নিচের দিকে সামান্য এগিয়ে দেখলাম গাছের গায়ে লাল রক্ত দিয়ে কিছু একটা আঁকা, একটা চিহ্ন। কয়েক সেকেন্ডের জন্য আমার গায়ে রক্ত হিম হয়ে গেল, যেন মূর্তি হয়ে গেলাম আমি। ওই চিহ্নটা আমি চিনি, একবারই দেখেছি, তবু মনে আছে। তবে কি ওটার জন্যই হচ্ছে এইসব? ঊর্ধ্বশ্বাসে দৌড়ালাম দোতলায়। পুরনো জিনিসের বাক্সের মধ্য থেকে বের করলাম গতকালের সেই সরু রবারের ফিতে জোড়ানো ধুলোমাখা চামড়ার প্যাকেটটা। প্যাকেটটা দেখে মনে হয় যেন বর্তমান যুগের
কভার পাইপ, এটা আমরা পেয়েছি গতকাল বিকেলে। আমরা বলতে আমি আর আজিজ, আমার বাল্যকালের একমাত্র বন্ধু মিলে, কয়েকজন বন্ধু মিলে একটা শর্ট ফিল্ম তৈরি করছি। শুটিংয়ের ক্যামেরা আমার, তাই আমি ওদের দলে জায়গা পেয়েছি। গতকাল তারই একটা শুটিং চলছিল আমাদের বাড়ি থেকে প্রায় 5 কিলোমিটার দূরে একটা পরিত্যক্ত জমিদার বাড়িতে। আমি আর আজিজ সেখানে পৌঁছে গিয়েছিলাম বিকেল 3টের মধ্যে। গিয়ে দেখেছিলাম কেউই আসেনি। প্রায় আধ ঘন্টা অপেক্ষা করার পর ফোন এসেছিল ওরা আসবে না। আমরা দুজন ভেবেছিলাম অত দূর যখন গিয়েছি শুধু শুধু ফিরে আসবো না, তাই এদিক ওদিক ছবি তুলে নিয়েছিলাম। আর আজিজ চারিদিকে ঘুরে ঘুরে দেখছিল পুরোনো আমলের কিছু পাওয়ার আশায়। বিশাল বাড়িটার চারিদিক গাছ আর অগাছার ঘন জঙ্গল হয়ে গেছে। ভাঙা পাঁচিলের ফাটন দিয়ে অসত্য গাছ বেরিয়েছে। সেটা পেরোলেই সামনে দোতলা বাড়ি। বড় দরজা দিয়ে ঢুকলে সামনেই শুকনো পাতার পুরো আস্তরে ঢাকা ফাঁকা চত্বর। তার ঠিক মাঝখানে একটা কুয়ো। সেই ফাঁকা চত্বরের চারিদিকে সারি দিয়ে ছোট ছোট ঘর। ঘরগুলোর দরজা জানলা কিছুই ছিল না। অনেক ঘরেও ছাদ ছিল না, তাই আমি আজিজকে সাবধান করে দিয়েছিলাম সেই ঘরগুলো নিরাপত্তা ছিল না, যখন তখন ছাদ বা দেওয়াল ভেঙে পড়তে পারে। আমি এক কোণে একটা আরপিটের ছবি তুলছিলাম। এমন সময় আজিজ একটা ঘর থেকে আমাকে ডেকেছিল বেশ উত্তেজিত কণ্ঠে। ভেবেছিলাম ছেলেটা হয়তো কোনো গুপ্তধনের খোঁজ পেয়েছে। গিয়ে দেখেছিলাম একটা শিকড়ের এদিক আজিজের হাতে আর একটা মাটির মধ্যে। আজিজ শিকলটা ধরে টানতে বুঝেছিলাম মাটি থেকে কয়েক সেন্টিমিটার গভীর বরাবর শিকলটা সেই চত্বরের দিকে চলে গেছে। আজিজ টানতে টানতে গিয়েছিল কুয়োটা পর্যন্ত। কুয়োটা নিচ পর্যন্ত নেমে গিয়েছিল শিকলটা। কুয়োর কিনারায় দাঁড়িয়ে মনে হয়েছিল শিকলের প্রান্তে কিছু একটা বেঁধে কুয়োতে ফেলে দেওয়া হয়েছে। টেনে তুলে দেখেছিলাম একটা ভাঙা কাঠের বাক্সের অবশিষ্ট, সাথে শিকলটাকেও জড়ানো। কাঠের বাক্সটার মধ্যে ছিল এই চামড়ার প্যাকেটটা। কাল সন্ধ্যায় সেই প্যাকেটটা এনে পুরনো জিনিসের বাক্সে রেখে দিয়েছিলাম, আর প্রায় ভুলেই গিয়েছিলাম এর কথা। আমি ফরেস্টিক মাঝখানে মেঝের উপর প্যাকেটটা রাখলাম। সারা ঘরটা কেমন পুরনো জিনিসের গন্ধে ভরে উঠল। রবারের ফিতেটা খুলে প্যাকেটটা খুললাম। কিছুটা ধুলো মাটি মেঝেতে নোংরা করলো। প্যাকেটটা খুলে প্রথমে বেরিয়ে এলো একটা খাতার মতো জিনিস। চামড়ার মলারটা দেওয়া হলুদের পুরু কাগজ, আর তারপর তেল চিটচিটে নোংরা ছাই সিঁদুর মেশানো একটা ধাতুর মোটা পাত। তার উপর খোদাই একটা চিহ্ন, দুটো খড়গ আড়াআড়ি রাখা, আর আছে তার মাঝে যেন একটা ত্রিশূলের ফনা, ঠিক যেমনটা দেখেছিলাম ওই তেঁতুল গাছের গায়ে। এই ধাতুর 5টা কালি দেখেছি, তাই চিহ্নটা চিনতে পারলাম। কিন্তু ওই খাতাটা এখনও খুলে দেখা হয়নি। খাতাটা হাতে নিয়ে দেখলাম বেশ ভারী, এত পুরনো তবুও নষ্ট হয়নি। মলাটের ওপর লাল চিটচিটে কী যেন লেগে আছে। মনে হয় ওই ধাতুর পাতটা থেকেই লেগেছে। পড়বো ভেবে সবে পাতা উল্টানো শুরু করেছি, এমন সময় নিচের তলায় দরজায় ধাক্কা পড়লো আর আমার বুকটা ধরাস করে উঠল। ভয় ভয় নিচে গিয়ে দরজা খুলে দেখলাম রান্নার মাসি এসেছে। আমি এমন ভয়ার্থ ভেবে দরজা খুললাম, দেখে একটু অবাক হলেন। আমি আবার উপরতলায় এসে খাতাটা নিয়ে চলে এলাম ব্যালকনিতে। এই শীতের দুপুরে রোদে বসে পড়া যাবে। পুরো হলদেটে কাগজ, কালো কালি দিয়ে লেখা কোনো একটি আঞ্চলিক বাংলা ভাষায়। মাঝে কিছু কিছু শব্দের অর্থ বুঝতে পারছি না, বাকিটা পড়ে যা বুঝলাম অনেকটা সেটা এই রকম। আমরা যে জমিদারের বাড়ি থেকে এইটা পেয়েছি তার নাম ছিল কেশবচন্দ্র। তিনি ছিলেন মহাকালী ভক্ত। বাড়িতে মন্দির ছিল, একজন অভিজ্ঞ স্থায়ী পুরোহিত নিয়োগ ছিল। বেশিরভাগ সময়ে বাইরে থাকতে হতো জমিদারকে। প্রতিবারই বাড়িতে ফিরে তিনি পশু বলে দিতেন, তারপর গায়ের লোকজন ডেকে খাওয়াতেন। এইভাবেই বেশ সুখে ছিল জমিদার পরিবার। একবার মন্দিরের পুরোহিত কয়েক মাসের জন্য ছুটি চাইলেন। তিনি নাকি কোনো তান্ত্রিকের কাছে যাবেন কিসব তন্ত্রমন্ত্র বিদ্যা শিখতে। জমিদার বাড়ির মন্দিরের এক নতুন পুরোহিত নিয়োগ করা হলো। তার নাম নবকুমার মুখুজ্জে। তারপর কেটে গেল প্রায় 3-4 মাস। হঠাৎ একদিন পুরোহিত ফিরিয়ে এলেন, কিন্তু ততদিনে তার হাব ভাব অনেক বদলে গেছে। তার চাহিদা দেখে বাড়ির মেয়েরা বৌরা ভয় পায়। সে ডাকিনী যোগিনী নাকি কোনো কালো জাদু শিখে এসেছে। তারপর থেকেই তার জমিদার বাড়ির মন্দিরে পুজোতে তেমন মন ছিল না। গভীর রাতে দরজা বন্ধ করে তন্ত্র সাধনা করত। মাঝে মাঝেই জমিদারের কাছে বলতো সেই জমিদারের কল্যাণের জন্য যজ্ঞ করছে, পাঁঠাবড়ি দিতে হবে। কিন্তু সবার সামনে পাঁঠাবড়ি হতো না। গভীর রাতে মন্দিরের দরজা বন্ধ করে পুরোহিত একা একা করতেন এইসব। অনেকদিন এইভাবে চলার পরে জমিদার স্পষ্ট জানিয়ে নিলেন তিনি আর পাঁঠা দিতে পারবেন না, যজ্ঞেরও প্রয়োজন নেই। হঠাৎ একদিন জমিদারের প্রিয় কুকুরটা খুঁজে পাওয়া যাচ্ছিল না। সারা গ্রাম খুঁজে তাকে কোথাও পাওয়া গেল না। তারপর থেকে প্রায় দিনই
গ্রাম থেকে ছাগল চুরি হতে লাগলো। একদিন তো জমিদারের পোষা বিড়ালটাও পাওয়া গেল না। নবকুমারের এইসব ঘটনা খুব অস্বাভাবিক লাগলো। মনে মনে পুরোহিতের ওপর সন্দেহ হতো, লোকটা কালো জাদু করছে না তো। একদিন সন্ধ্যার দিকে পুরোহিত একটু বাইরে গেলে সেই সুযোগ নবকুমার তার ঘরে ঢুকে শিউরে ওঠে। পচা মাংসের গন্ধে ঘরের মধ্যে ঢোকা যাচ্ছে না। ঘরের ঠিক মাঝখানে একটা উঁচু বেদি, তার উপর প্রদীপ জ্বলছে। পাশেই রক্তমাখানো একটা রূপোর পাতের উপর একটা চিহ্ন খোদাই করা, যেন দুটো খর্গ আড়াআড়ি রেখে তার মাঝে একটা ত্রিশূলের ফলা। চারিদিকে ছড়িয়ে আছে কত ছাগল, কুকুর, বেড়ালের কাটা মাথা, তাদের দেহগুলো ঘরের এক কোণে জড়ো করা। বেদির পাশে একটা পাত্রে সদ্য কাটা বেড়ালের টাটকা রক্ত, পাশেই পড়ে আছে তার চোখ বেরিয়ে আসা মাথাটা আর একটা রক্তমাখা ছুরি। এইসব দেখে নবকুমার ভয় কাঁপতে কাঁপতে জমিদারের কাছে গিয়ে সব কথা খুলে বলে। জমিদার নিজে গিয়ে দেখে সেই নৃশংস দৃশ্য। বহুদিন জমিদার বাড়ির সাথে সম্পর্ক থাকায় জমিদার তাকে প্রাণে মারতে চাননি। তাকে পরদিন সকালে জমিদার বাড়ি থেকে চলে যাওয়ার নির্দেশ দেন। পরদিন সকালে পুরোহিতের ঘর থেকে তার কাটা দেহটা পাওয়া যায়, কিন্তু মাথাটা পাওয়া যায়নি। এরপর জমিদার পরিবারের উপর নেমে আসে চরম দুর্দশা। একদিন সকালে জমিদারের মৃতদেহ পাওয়া গেল। গোড়া থেকে একটা থাবা মাংস তুলে নিয়েছে কোনো দাঁতারও জীব। রক্তে লাল হয়েছিল ঘরের মেঝে। একে একে জমিদার বাড়ির বেশ কয়েকজন মারা যায়। সবারই রক্তাক্ত দেহ পাওয়া যায় আর কিছু তীক্ষ্ণ আঁচড়ের দাগ। এই পর্যন্ত পড়েই বুঝলাম আমি ঘেমে ভিজে গেছি, আমার হাত পা কাঁপছে। মনে পড়ল খাতার ওপরে ওই লাল চকচকে জিনিসটা রক্ত কুয়োর মধ্যে থাকায় এখনও শুকিয়ে যায়নি। ভাবতেই বমি পেল। খাতাটা হাত থেকে পড়ে গেল। এই অবস্থায় কী করব কিছু বুঝতে পারছি না। আজিজকে ফোনে সব বলতে ও বিশ্বাস করবে না। শেষে আমার বাড়িতে ডেকে খাতাটা দেখাবে, তবেই বিশ্বাস করবে। খাতাটার বাকি লেখাটা আমার আর পড়ার সাহস হল না। আজিজ প্রায় 20 মিনিট ধরে লেখাটা পড়লো, তারপর বলতে শুরু করলো এই খাতাটি নবকুমারের লেখা। সে বুঝেছিল জমিদার বাড়ির বাকি সদস্যের মতো তারও সময় ফুরিয়ে গেছে, কিন্তু এই বিশ্বাসটাকে ধ্বংস করার জন্য সঠিক সময় আসতে তখনও কয়েক মাস বাকি। তাই সে ওই রূপোর পাতটা আর তার বিবরণ লিখে কাঠের বাক্সে ভরে ওতে ফেলে দেয়, যাতে পরবর্তীতে কেউ ওই পিশাচটাকে মারতে পারে। ওই রূপোর পাতটাই সমস্ত অশুভ শক্তির উৎস। আজিজের কথা শুনে আমি স্তম্ভিত হয়ে গেলাম। জিজ্ঞেস করলাম, পিশাচটাকে ধ্বংস করার এই সঠিক সময়টা কখন আর কীভাবে ধ্বংস করা যাবে? কিছু বলা আছে ওই খাতাতে? আজিজ মাথা নেড়ে জানালো, হ্যাঁ আছে। তারপর দাঁড়িয়ে বক্তৃতা দেওয়ার ভঙ্গিতে বলতে শুরু করলো, আজই সেই বিশেষ দিন। আজ শনিবার এবং অমাবস্যা। শাস্ত্রে আছে শনিবার অমাবস্যা পড়লে অতি শুভ হয়, কালী পূজা করলে অশুভ প্রভাব দূর হয়, মনস্কামনা পূর্ণ হয়। আসার সময় দাদুর মুখে শুনলাম আজ অমাবস্যা। শুনি হবে রাত 10:45 থেকে। সুতরাং আমাদের হাতে সময় আছে 1 ঘন্টা 15 মিনিট। আমাদের পুজোটা করতেই হবে। ওই জমিদার বাড়ির মন্দিরেই সমস্ত পদ্ধতি নবকুমার এই খাতায় লিখে দিয়েছে। তাই আমি খাতাটা নিয়ে গেলাম। তুই তোর বাবাকে তাড়াতাড়ি খুন পাড়িয়ে দিবি। এই অভিশপ্ত রূপোর পাত্রটাকে একটা প্যাকেটে ভরে তৈরি থাকিস। আমি কিন্তু ঠিক রাত 10টার সময় চলে আসবো। আর হ্যাঁ, তোর সাইকেলটাও ঠিক আছে তো? আজিজের কথা শুনে আমি থতমতে খেয়ে গেলাম। মানে আমরা কালী পুজো করবো শুধু আমরা দুজন, আর ওই রাত দুপুরে আমরা ওই ভূতের বাড়ি যাব? তুই কি খেপেছিস? আজিজ ধমকের সুরে বলল, দেখ এখন ছেলে মানুষই করার সময় নেই, আমাকে অনেক কিছু জোগাড় করতে হবে। আর তুই কি বুঝতে পারছিস না কিছু? গতকাল আমাদের বাড়িতে যাওয়া ওই নবকুমারের লেখা, আজ এই শনিবারের অমাবস্যা, সব কিছু যেন পরিকল্পনা মতো হচ্ছে। দেখ আনন্দ, আমরা যখন এটাকে এনেছি তখন এটাকে ধ্বংস করা আমাদেরই দায়িত্ব, আমাদের পারতেই হবে। তুই একটা সাহস জুগিয়ে আমার পাশে থাকিস। এই বিশেষ দিনটা একবার হাতছাড়া হয়ে গেলে অনেক ক্ষতি হয়ে যাবে। রাত ঠিক 10টার সময় ব্যালকনির নিচে রাস্তায় সাইকেলের একটানা রিংয়ের শব্দ শুনে বুঝলাম আজিজ এসে গেছে। আমি তৈরি ছিলাম, তাই দেরি না করে পিঠে ব্যাগ সাথে বেরিয়ে পড়লাম। ল্যাম্পপোস্টের আলোয় দেখলাম আজিজের পিঠে একটা ব্যাগ ছাড়াও সাইকেলের পিছনে বেশ কয়েকটা শুকনো গাছের ডাল মারা। হালকা কুয়াশাচ্ছন্ন ফাঁকা গলি দিয়ে দুজন চলেছি। নিশ্চুপে একটা কুকুর পর্যন্ত ডাকছে না। চারিদিক শ্মশানের মতো নিস্তব্ধতা, জনশূন্য। কিছুটা রাস্তা আসার পর খেয়াল হলো রাস্তার ল্যাম্পপোস্টের আলো শেষ, বাকি রাস্তাটা অন্ধকার। আজিজ একটা ছোট্ট টর্চ নিয়ে এসছে। তার ক্ষীণ আলোতে আমরা এগিয়ে চলেছি। রাস্তা থেকে বাড়িটা প্রায় 150 মিটার দূরে। রাস্তার পাশে একটা ঝোপের আড়ালে
সাইকেল দুটো রেখে সেই শুকনো গাছের ডালগুলো মাথায় নিয়ে আমরা এগিয়ে চললাম। চারিদিক মিশমিশে কালো অন্ধকার, অগাছার জঙ্গল ভেঙে আমি আগে চলেছি, আর আজিজ টর্চ হাতে পিছনে আসছে। টর্চের আলো আরও ক্ষীণ হয়ে আসছে। আজিজ বলল, তাড়াহুড়োতে নতুন ব্যাটারি লাগাতে ভুলে গেছি। ঘন কালো অন্ধকারের মধ্যে মাঝে মাঝে নিশাচর পাখির ডাকে শিবড়ে উঠছি, আর উত্তরে হাওয়ায় হাড় হিম হয়ে যাচ্ছে। মনে হচ্ছে কেউ যেন দূর থেকে আমাদেরকে দেখছে। আজিজ মাঝে মাঝে পিছনে ফিরে তাকাচ্ছে। বাড়ির মেন গেট থেকে কয়েক হাত দূরে হঠাৎ আজিজ ফিসফিস করে বলল, এই দাঁড়া দাঁড়া বলছি। আমি একটু বিরক্ত হয়ে বললাম, আরে কি হয়েছে? এমনিতেই ভয় করছে। আর ভয় দেখাস না, আজিজ ধমক দিয়ে বলল। চুপ করে শোন। শুনতে পাচ্ছি, মনে হচ্ছে বাড়ির ভেতরে শুকনো পাতার ওপর দিয়ে কেউ হাঁটছে, আর সাথে একটা অস্পষ্ট অথচ জোরে কিছু বলছে। আমি তো ভয় পেয়ে আজিজকে একরকম জড়িয়ে ধরলাম। আজিজ আরও ধমক দিয়ে বলল, আহা, ছেলে মানুষই করিস না। তারপর ওর ব্যাগ থেকে একটা মোমবাতি বের করে জ্বালিয়ে সেটা আমার হাতে দিয়ে বলল, চল আমার আগে আগে। দুজন একসাথে মেন গেটের দিকে ভেতরে ঢুকছি, আর একটা দমকা হাওয়া আমাদের ভেদ করে বেরিয়ে গেল। ফাঁকা চত্বরটাতে এসে আজিজ চারিদিকে একবার টর্চের আলো ফেলে দেখে নিল। মনে হলো গতবার যেমনটা দেখেছিলাম তেমনটা নেই। যেমন পৈশাচিক আত্মারা জীবন্ত হয়ে উঠেছে। একটা গন্ধ অনেকক্ষণ থেকেই অনুভব করছি। কিসের গন্ধ ঠিক বুঝতে পারছি না। আজিজ বলল, কুয়োর বাম দিকে মন্দির থাকার কথা, চল দেখি। আজিজ কথাগুলো বাড়ির চারদিকে দেওয়ালে ধাক্কা লেগে বারবার প্রতিধ্বনি হতে লাগলো। গিয়ে দেখলাম সত্যি তো একটা মন্দির আছে, কিন্তু আগের দিন তো এটাকে খেয়াল করিনি। দরজা জানলা কিছু নেই, মন্দিরের চূড়াটাও ভেঙে গেছে, ছাদটা কোনো রকমই টিকে আছে। মন্দিরের ঠিক মাঝে একটা বেদি মতো আছে, তার উপর একটা পাথরের মূর্তি, পুরো ধুলোর আস্তরণে ঢাকা, আর তার সামনে হাড়িকাঠ, যেখানে পশু বলি হতো। দেখেই গায়ে কাঁটা দেয়। আজিজ মন্দিরের বারান্দায় একটা খবরের কাগজ পেতে দিয়ে বলল, হাতে সময় নেই বেশি, তাড়াতাড়ি এই গাছের ডালগুলোকে 2 আঙুল লম্বা টুকরো করে ভাঙ। আমি আসছি এক্ষুনি। আমি বললাম, আসছি মানে? কোথায় যাবি তুই? আর আমি এই মোড়া বাড়িতে একা থাকবো নাকি? পাগল! আরে বেলকাঠ পাইনি কোথাও। আগের দিন দেখেছিলাম ওইদিকে একটা বেলগাছ শুকিয়ে গেছে, ওটার কাঠ আনতে হবে, যজ্ঞে লাগবে। আমি বললাম, যাই হোক, আমি এখানে একা একা থাকবো নাকি? আজিজ বলল, তাহলে তুই যা, ওই ঘরের জানলা দিয়ে দেখা যাবে, নিয়ে আয়। আমি আবার করুণ সুরে বললাম, আমি একা? আজিজ এবার রেগে গেল। ধুর, যেটা বললাম করতে, এত ভীতু হলে চলবে নাকি? বলে হনহন করে চলে গেল। আমিও নিরুপায় হয়ে কয়েকবার ডাকলাম, আজিজ, এই আজিজ। কোনো সাড়া পাওয়া গেল না। শেষে কী আর করি, দেওয়ালের দিকে পেছন করে বসে মোমবাতির আলোয় ডালগুলো ভাঙতে লাগলাম। চারিদিকে এতটাই নিঃশব্দ যে ডাল ভাঙার শব্দটাও ফিরে ফিরে আসছে। মিনিট কয়েক পরে শুকনো পাতার উপর খসখস শব্দ শুনে বলতে লাগলাম, আমাকে একা ফেলে চলে এলি তো? যদি পিশাচ আমাকে মেরে আমার রক্ত খেয়ে নিত? কোনো উত্তর পেলাম না। অন্ধকার এতটাই গাঢ় যে মন্দিরের বাইরে 2 হাত দূরে পর্যন্ত দেখা যাচ্ছে না। আমি এবার একটু ভয়ে ভয়ে ডাকলাম, আজিজ, এই আজিজ, দেখ আমার কিন্তু ভয় করছে, ভয় দেখাস না প্লিজ। তাও কোনো উত্তর নেই। কাঁপা কাঁপা স্বরে আরও একবার ডাকলাম, আজিজ। হঠাৎ অন্ধকারে নিস্তব্ধতা ভেঙে একটা বিকট অট্টহাসি শোনা গেল। সমস্ত বাড়িটা কেঁপে উঠল সেই হাসিতে। আমি দেওয়ালের গায়ে সিটিয়ে গেলাম। একটা দমকা হাওয়ায় মোমবাতিটা নিভে গেল। সাথে সাথে অন্ধকারের মধ্যে সেই দুটো জ্বলন্ত চোখ, আমার ঘরের বাথরুমে দেখা সেই ভয়ঙ্কর চোখ, পা দুটো অবশ হয়ে গেল। ভয়তে চিৎকার করতে ভুলে গেছি। চোখ দুটো আরও এগিয়ে আসতে লাগলো, একদম আমার সামনে এসে দপ করে জ্বলে উঠে আবার নিভে গেল। হঠাৎ গলার কাছে কী ফুললো মনে হলো। তারপর লুটিয়ে পড়ার আগে দেখলাম একটা আগুন ছুটে আসছে আমার দিকে। তারপর সব কিছু ঝাপসা হয়ে গেল। জ্ঞান ফিরে দেখলাম মন্দিরের বারান্দায় শুয়ে আছি। আজিজের কোলে আমার মাথা, গলার কাছে খুব ব্যথা। আস্তে আস্তে উঠে বললাম, কি হয়েছিল আমার? অজিত বলল, আমি যখন ফিরে আসছিলাম তখন আমার টর্চটা বন্ধ হয়ে গিয়েছিল, তাই আমি একটা কাঠের ডালে কাপড় জড়িয়ে মশাল মতো তৈরি করে আগুন জ্বালাচ্ছিলাম। হঠাৎ তোর চিৎকার শুনে ছুটে এসে দেখি তুই বারান্দায় পড়ে আছিস, আর তোর গলায় দাঁত ফোটানোর দাগ, সেখান থেকে রক্ত বইছে। তাড়াতাড়ি রুমাল দিয়ে চেপে বেঁধে দিলাম। চল, আমরা তৈরি, এবার কাজ শুরু করা যাক। বলে অজিত সেই কাঠের টুকরোগুলোর উপর ঘি দিয়ে আগুন ধরিয়ে দিল। তারপর বলল, কই তোর
সেই মেটাল প্লেটটা দে। মানে? তোর ওই রূপোর পাত আজ যেটাকে বিদায় করতে এসছি সেটা কোথায়? আমার ব্যাগে আছে, দেখ, বের করে নে। আমি আর ওই সব জিনিসে হাত দেবো না। অজিত ব্যাগ থেকে প্লেটটা বের করলো, আর সেই খাতাটাও। তারপর বোতলের জল দিয়ে সেই পাথরের মূর্তিটা ধুয়ে দিতে কাঠের আগুনের আড়তে চকচক করতে লাগলো। অজিত বলল, শোন অনিন্দ, এবার সব থেকে বড় কাজটা বাকি। অনেক বাধা আসতে পারে, কিন্তু আমাদের এটাকে শেষ করতেই হবে। যা বলছি মন দিয়ে শোন। এই খাতায় একটা মন্ত্র মতো লেখা আছে, সেটা পুরোটা বলতে হবে চোখ বন্ধ করে। আমি মুখস্থ করে নিয়েছি। আমি মন্ত্র বলতে বলতে ইশারা করব, তখনই তুই এই প্লেটটাকে আগুনে দিয়ে দিবি। আর সাবধান, আমার মন্ত্র শেষ না হওয়া পর্যন্ত আগুন যেন না নেবে। এই গম্ভীর পরিস্থিতির মধ্যেও আমার খুব হাসি পেল। বললাম, তুই তাহলে তান্ত্রিক হয়ে গেলি শেষমেশ। আমার কথায় কান না দিয়ে অজিত বলল, চল শুরু হয়ে যায়। এই কালো কাপড়টা দিয়ে আমার চোখ বেঁধে দে। অজিত বজ্রাসন করার মতো করে বসে বিড়বিড় করে মন্ত্র পড়তে শুরু করেছে। এদিকে যে ঠান্ডা হাওয়া বইছিল সেটা ঝড়ের রূপ নিয়েছে। যত সময় যাচ্ছে ঝড়ের বেগ বাড়ছে, আর যজ্ঞের আগুনটা কেঁপে উঠছে। আমার বুকের মধ্যে তোলপাড় চলছে, হৃৎপিণ্ড লাফিয়ে উঠছে। আগুনের ঘি দিতে সেটা আরও জোরে জ্বলে উঠছে। বাইরে ঝড়ের তাণ্ডবের সমস্ত প্রকৃতি কেঁপে উঠছে। গাছগুলো উপড়ে যাবে মনে হয়। আমি বারবার ছাদের দিকে তাকাচ্ছি। যা পুরনো, কখনো ভেঙে পড়বে কে জানে। মিনিট খানেক চলার পর অজিত হাত দিয়ে ইশারা করলো। আমিও প্লেটটাকে আগুনের উপর দিয়ে দিলাম, আর সাথে সাথে মাটি কেঁপে উঠল, যেন ভূমিকম্প এসেছে। অন্ধকারের মধ্যে একটা আর্তনাদ শোনা যাচ্ছে। সময়ের সাথে সাথে সেটা বেড়েই চলেছে। আগুনের মধ্যে দেখলাম প্লেটটা ঝলসে উঠছে, সেই চিহ্নটা স্পষ্ট হয়ে উঠেছে। এইদিকে বাইরে আর্তনাদটা এতটাই ভয়ঙ্কর হয়ে উঠেছে যে ভয়তে হাত কাঁপছে। চারিদিক যেন এক প্রলয় সুরে হয়েছে। এদিকে দেখি অজিত এই ঠান্ডার মধ্যেও ঘেমে ভিজে গেছে। বিড়বিড় করে মন্ত্র উচ্চারণ চলছে তখনও। আমি কি করব কিছু ভেবে পাচ্ছি না। অন্ধকারটা যেন আরও এগিয়ে আসছে আমাদের দিকে, মন্দিরটাকে ঘিরে ধরেছে। হঠাৎ খেয়াল হলো আগুনের মধ্যে সেই প্লেট গলে যাচ্ছে, আর আগুনটা যেন একটা মানুষের আকার নিয়ে বেরিয়ে আসতে চাইছে। বাইরে চিৎকারটা থেমে গেল হঠাৎ। অজিতের মন্ত্র বলা বন্ধ হলো। আগুনটা স্বাভাবিকভাবে জ্বলছে। অজিত নিজের ব্যাগ থেকে খাতাটা বের করে আগুনের মধ্যে দিল। একটু পরেই আবার ভূমিকম্প শুরু হলো। অজিত বলল, কাজ শেষ, আমাদের তাড়াতাড়ি বেরোতে হবে এই বাড়িটা থেকে। নিজেদের ব্যাগ পিঠে চাপিয়ে অজিতের হাত ধরে দৌড় দিলাম মন্দির থেকে। সবে বেরিয়েছে, আর সাথে সাথে মন্দিরের ছাদটাও ভেঙে পড়ল। ভূমিকম্প তখন আরও বেড়েছে। আমরা মাতালের মতো টলতে টলতে মেন গেট দিয়ে বেরিয়ে আসছি। পুরো দোতলা বাড়ি ভেঙে পড়ে ধুলোয় মিশে গেল কয়েক মিনিটের মধ্যে। গভীর ঘুমে আচ্ছন্ন এই পৃথিবী জানতে পারল না কয়েকশো বছর আগের একটা পিশাচ ধ্বংসের কাহিনী, রাতারাতি একটা পুরনো বাড়ির ধুলোয় মিশে যাওয়ার কাহিনী। আমাদের কথা কেউ বিশ্বাস করবে না, তাই আমরাও কাউকে বলিনি সেই রক্ত বিশ্বাসের গল্প।